তোমাদের মাধ্যমিকের বই তাপের যে চ্যাপ্টারটা আছে সেই তাপের চ্যাপ্টারে কী কী রয়েছে সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা করা হবে। তো তাপের চ্যাপ্টারে তোমাদের পড়তে হবে মেনলি তিনটা জিনিস। একটা হলো কঠিনের প্রসারণ, একটা হলো তরলের প্রসারণ, আর একটা হলো তাপের পরিবহন। ঠিক আছে? তো কঠিনের প্রসারণ আর তরলের প্রসারণে ঢোকার আগে জাস্ট একটা আইডিয়া দিয়ে দিই পদার্থ সম্পর্কে। পদার্থ আছে তিন প্রকার, একটা কঠিন, একটা হলো তরল, একটা হলো গ্যাসীয়। তো অলরেডি গ্যাসের প্রসারণ চ্যাপ্টারে গ্যাসীয় অবস্থা সম্পর্কে সব কিছু জেনে এসছো। সেখানে চার্লসের সূত্র পড়েছিলে এবং বয়েলের সূত্র পড়েছিলে। তো চার্লসের সূত্র যে হিসাবে ছিল ভিটি ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস T/273, কঠিন বা তরলের প্রসারণের ফর্মুলাটা অনেকটা এই সূত্রের মতোই। ঠিক আছে? তো কীভাবে সেটাতে পরে আসছি। আগে কঠিন তরল আর গ্যাসীয় পদার্থের মধ্যে পার্থক্যটা বলে দিই। কঠিন তরল আর গ্যাসীয় পদার্থের মধ্যে পার্থক্যটা তোমরা বলতে পারো তিনভাবে করা হয়, দুভাবে করা হয়। সেই দুভাব কি? একটা হলো আকার, একটা হলো আয়তন। এই দুটো বৈশিষ্ট্যের ভিত্তিতে। ঠিক আছে? পদার্থের যে রূপের মধ্যে আকার এবং আয়তন দুটোই থাকছে সেটা হলো কঠিন পদার্থ। পদার্থের যে রূপে আকার থাকবে আকার থাকবে না কিন্তু আয়তন থাকবে সেটা হলো তরল পদার্থ। আর যদি আকার আয়তন কোনোটাই না থাকে তখন সেটা হলো গ্যাসীয় পদার্থ। ঠিক আছে? তো এটা ভালো মতো বুঝে রাখো। কঠিন পদার্থের নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকছে, তার নির্দিষ্ট আয়তনও থাকছে। তরল পদার্থের আকারটা থাকছে না কিন্তু আয়তন থাকছে। হ্যাঁ, যদি এর কারণ জানতে চাও তাহলে বলতে পারো কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল এতটাই তীব্রভাবে থাকে, অণুগুলো একে অপরকে এতটাই তীব্রভাবে আকর্ষণ করে থাকে, তাতে তার নির্দিষ্ট জ্যামিতিক আকারটা বজায় থাকে। ঠিক আছে? তরলের ক্ষেত্রে সেই বন্ধনের মধ্যে যে আকর্ষণ বলটা সেটা দুর্বল হয়ে যায়। তার ফলে কী হয়, সেই নির্দিষ্ট জ্যামিতিক আকার ব্যাপারটা তার মধ্যে থাকছে না, কিন্তু যেহেতু বন্ধনগুলো তার মধ্যে থাকছে তাই আয়তন নামক ধর্মটা লোপ পেয়ে যায়নি। ঠিক আছে? এটা হলো কঠিন আর তরলের মধ্যে মেন পার্থক্য। সেই জন্যই আমরা যখন কঠিনকে তাপ দেব তখন যে কঠিন পদার্থের যে অণুগুলো থাকবে সেই অণুগুলোর মাঝের বন্ধন, যাদেরকে স্প্রিংয়ের মতো তোমরা বলতে পারো, একটার সঙ্গে আরেকটা যুক্ত হয়ে আছে। তো যখন কঠিনকে তাপ দেওয়া হবে তখন সেই বন্ধনটা প্রসারিত হতে চাইবে এবং প্রত্যেকটা বন্ধন প্রসারিত হওয়ার ফলে আলটিমেটলি দেখা যাবে কঠিন পদার্থের অণুগুলোর মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পাচ্ছে। একই রকমভাবে তরল পদার্থের ক্ষেত্রেও প্রসারণের ব্যাখ্যাটা করা যায়। ঠিক আছে? বোঝা গেল এইটুকুটা? আচ্ছা, এবার কঠিন পদার্থের যে দৈর্ঘ্যটা ছিল প্রাথমিকভাবে L1, সেটা উষ্ণতা হলো T1 ছিল। এবার উষ্ণতা বৃদ্ধি পেয়ে যখন T2 হলো, দৈর্ঘ্যটা হয়ে গেল L2। তাহলে এভাবে দৈর্ঘ্যটা কঠিন পদার্থে বৃদ্ধি পায়। এবার ভাবে দেখো, একটা কঠিন পদার্থ তো একটা আয়তঘনকের মতো দেখতে, তাহলে সেই আয়তঘনকের দৈর্ঘ্য আছে, আয়তঘনকের প্রস্থ আছে এবং আয়তঘনকের উচ্চতা আছে। তাহলে এবার যদি আমরা আয়তঘনকটার দৈর্ঘ্য প্রসারিত হচ্ছে বলি, দৈর্ঘ্যটা এদিকে প্রসারিত হচ্ছে, তাহলে বলা যেতে পারে প্রস্থটাও প্রসারিত হবে। কারণ প্রস্থটা তো অণুগুলোর সমন্বয়ে তৈরি, প্রস্থ বরাবরও তো অণুগুলো অবস্থিত। দৈর্ঘ্য বরাবর যদি অণুগুলো পরপর অবস্থিত থাকে, প্রস্থ বরাবর অণুগুলো পরপর অবস্থিত থাকবে, উচ্চতা বরাবরও অণুগুলো পরপর অবস্থিত থাকবে। অর্থাৎ এই জায়গাটায় অণুগুলো সজ্জিত হয়ে আছে ভাবে। তাহলে যদি প্রসারণটা দৈর্ঘ্যের ভিত্তিতে ঘটে, তো দৈর্ঘ্যের সঙ্গে যুক্ত প্রস্থ বরাবর প্রসারণ ঘটছে, তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে মিলিত যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলেরও প্রসারণটা ঘটে। ঠিক আছে? তাহলে কঠিনের কি কি প্রসারণ ঘটছে? প্রথমত ঘটছে দৈর্ঘ্য প্রসারণ, দ্বিতীয়ত ঘটছে ক্ষেত্রফল প্রসারণ। আবার ক্ষেত্রফলগুলো মিলিতভাবে একটা জায়গাকে দখল করে রেখেছে, যে জায়গাটাকে আমরা বলি কঠিনের আয়তন। তাহলে আলটিমেটলি সেই কঠিনের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই প্রসারণের ফলে ফাইনালি আয়তনটাও প্রসারিত করছে। ঠিক আছে? তাহলে কঠিনের এই তিন রকম প্রসারণ দেখা যায়।
কিন্তু তরলের যেহেতু শুধুমাত্র আয়তন থাকছে, তাই তরলের প্রসারণ হিসাবে আমরা শুধু আয়তনের প্রসারণটাকেই দেখতে পাবো। তাহলে কঠিনের প্রসারণ কি কি হচ্ছে? কঠিনের প্রসারণ একটা হলো দৈর্ঘ্য প্রসারণ, একটা হলো ক্ষেত্রফল প্রসারণ, আর একটা হলো কি আয়তন প্রসারণ। তরলের ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র আয়তন প্রসারণটি ঘটে। ঠিক আছে? আচ্ছা, এবার যে কোনো একটা প্রসারণ নিয়ে আলোচনা করা যাক। যে কোনো একটা প্রসারণ বলতে প্রথম আমরা কঠিনের দৈর্ঘ্য প্রসারণ নিয়ে আলোচনা করব। যেভাবে দৈর্ঘ্য প্রসারণের ব্যাপারটা বুঝবো সেভাবেই বাকি সমস্ত প্রসারণটা বুঝে ফেলবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে ভেবে দেখো, আমি খুব সহজে আর খুব ছোট করে ব্যাপারটাকে বলার চেষ্টা করছি, যেটুকু তোমাদের কাজে লাগবে। ভাবো, তুমি একটা কঠিনের এইটুকু একটা দৈর্ঘ্য নিয়েছিলে, মানে একটা তার, ছোট্ট একটা তার নিয়েছিলে। তাহলে এর মধ্যে যদি 10টি অণু থাকে, তাহলে তার মধ্যে 9টা বন্ধন আছে। আর ধরো এরকম একটা তার নিয়েছিলে, তার মধ্যে যদি 20টি অণু থাকে, তার মধ্যে 19টা বন্ধন আছে। এই 9টা বন্ধন প্রসারিত হয়ে যতটা দৈর্ঘ্য বৃদ্ধি ঘটবে, এখানে 19টা বন্ধন প্রসারিত হয়ে তার চেয়ে বেশি দৈর্ঘ্য বৃদ্ধি ঘটবে। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধির যে ব্যাপারটা, মানে দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার যে ব্যাপারটা, সেই দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার ব্যাপারটা যে দৈর্ঘ্য নিয়ে আমরা কাজ শুরু করছি তার সঙ্গে সমানুপাতিক। আমার যদি কম দৈর্ঘ্য থাকে, দৈর্ঘ্য বৃদ্ধিটা কম হবে। বেশি দৈর্ঘ্য থাকে, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধিটা বেশি হবে। বোঝা গেল কথা? তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি সমানুপাতিক অবশ্যই প্রাথমিক দৈর্ঘ্য। তো এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখো, যে এখানেও আমরা যে উষ্ণতা পরিবর্তন করবো, এখানে কিন্তু একই উষ্ণতা পরিবর্তন করতে হবে, তাহলে কিন্তু তুলনা করা যাবে। মানে এক্ষেত্রে দৈর্ঘ্য কম, তাহলে এর বৃদ্ধি হয়ে ধরো এতটা হলো, আর এক্ষেত্রে একই অনুপাতে দৈর্ঘ্যটা বেড়ে ধরো এতটা বাড়লো। তাহলে এটা যদি L1 বলি, এটা তাহলে L2 হলো, এটা L1 ড্যাশ থেকে এটা L2 ড্যাশ হলো। মানে এই পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি, L1 থেকে L2 পরিবর্তন, L2 থেকে L1 ড্যাশ থেকে L2 ড্যাশের পরিবর্তন। তো এই পরিবর্তনে যদি ডেল্টা টি পরিমাণ উষ্ণতার পরিবর্তন দেখা যায়, এখানেও কিন্তু ডেল্টা টি পরিমাণ উষ্ণতা পরিবর্তনই দেখতে হবে। অর্থাৎ একই উষ্ণতা পরিবর্তন ঘটিয়ে এই দৈর্ঘ্য প্রসারণটাকে আমরা দেখব। তাহলে এখানে ডেল্টা টিটা হলো ধ্রুবক। ডেল্টা টি মানে কি? T2 মাইনাস T1, আর কিছুই না। ফাইনাল উষ্ণতা থেকে প্রাথমিক উষ্ণতার পার্থক্য। মানে এর উষ্ণতা যদি T1 ডিগ্রি সেন্টিগ্রেড হয় আর এর উষ্ণতা যদি T2 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাদের বিয়োগফল হলো ডেল্টা টি। হয়েছে? আচ্ছা, এবার বলি, যে কোনো একটা দৈর্ঘ্য নিয়ে কাজ করছি, কম যদি উষ্ণতা বাড়াই, বন্ডগুলোর প্রসারিত কম হবে। বেশি উষ্ণতা বাড়ালে বন্ডের প্রসারণ বেশি হবে। অর্থাৎ কম উষ্ণতা বাড়ালে দৈর্ঘ্য বৃদ্ধি কম হবে, বেশি উষ্ণতা বাড়ালে দৈর্ঘ্য বৃদ্ধি বেশি হবে। তো এক্ষেত্রে আমরা কি একই তার নিয়ে কাজ করেছি, তার মানে প্রাথমিক দৈর্ঘ্যটাকে সেম রাখলাম, দৈর্ঘ্য বৃদ্ধি সমানুপাতিক দেখলাম কি উষ্ণতা পরিবর্তন তার সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে? তাহলে ধরে নিই T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দৈর্ঘ্যটা L1 আর T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দৈর্ঘ্যটা L2। তাহলে তাই যদি হয়, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত? তার মানটা হলো L2 মাইনাস L1। তাহলে আমরা কি দেখছি? L2 মাইনাস L1 সমানুপাতি L1, আর এটা সমানুপাতি T2 মাইনাস T1। হয়ে গেল? তাহলে এবার যদি আমরা যৌগিক ভেদের উপপাদ্যের মাধ্যমে দুটাকে জুড়ে দিই, তাহলে কি লেখা যায়? তাহলে লেখা যায় L2 মাইনাস L1 সমানুপাতি L1 ইন্টু T2 মাইনাস T1। প্রত্যেক সমানুপাতি সম্পর্কে একটা করে ধ্রুবক সংখ্যা থাকে, এখানে ধ্রুবক সংখ্যাটাকে বলা হয় আলফা। তাহলে L2 মাইনাস L1
ইকুয়াল টু আলফা L1 ইন্টু T2 মাইনাস T1। এই আলফাটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে আলফাটা কি পেলাম, এটিকে লিখি L2 মাইনাস L1 ইকুয়াল টু আলফা ইন্টু L1 ইন্টু T2 মাইনাস T1। একই রকমভাবে আমরা বলতে পারি ক্ষেত্রফল প্রসারণের ক্ষেত্রে A2 মাইনাস A1, সেখানে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক থাকবে বিটা ইন্টু A1 ইন্টু T2 মাইনাস T1। আর আয়তন প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ যদি V2 থেকে V1 থেকে V2 হয় তাহলে সেটা হবে গামা V1 ইন্টু T2 মাইনাস T1। ঠিক আছে, তো যেভাবে দৈর্ঘ্য প্রসারণের ব্যাপারটাকে ব্যাখ্যা করলাম একই রকমভাবে একটা ক্ষেত্রফল নিয়ে ভাবা যাক। তাহলে সব দৈর্ঘ্যগুলোকে ক্ষেত্রফল দিয়ে রিপ্লেস করে দাও, চলে আসবে এটা, মাঝখানে ধ্রুবকটা আসবে বিটা। আয়তন দিয়ে ব্যাপারটাকে ভাবো, তাহলে সবগুলো পাল্টে গিয়ে এখানে এল এর জায়গায় ভি বসিয়ে দেবো, তাহলে এই সূত্রটা চলে আসবে। বোঝা গেল? তাহলে এই তিনটা সূত্র বেসিক্যালি একই জিনিস। এবার তিনটা প্রসারণের মধ্যে সূত্রটা পেয়ে গেলাম। এবার দেখো এই সূত্রটা থেকে কি লেখা যায়, দুটো কাজ করা যেতে পারে। প্রথম কাজ কি, L2 মাইনাস L1 ইকুয়াল টু আলফা L1 ইন্টু T2 মাইনাস T1, এটা লেখা আছে। তাহলে L2 সমান সমান L1 প্লাস আলফা L1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে L2 সমান সমান L1 কমন নাও 1 প্লাস আলফা T2 মাইনাস T1, এটা লেখা যায়। তাহলে এটা যদি দৈর্ঘ্য প্রসারণের জন্য ফাইনাল দৈর্ঘ্যটা হয় তাহলে কি পেলাম, L2 সমান সমান L1 ইন্টু 1 প্লাস আলফা T2 মাইনাস T1। এরিয়ার ক্ষেত্রে একই রকমভাবে লিখতে পারি, ক্ষেত্রফলের ক্ষেত্রে 1 প্লাস বিটা T2 মাইনাস T1। আর আয়তনের ক্ষেত্রে লিখতে পারি 1 প্লাস গামা T2 মাইনাস T1। এখন তোমরা বলবে যে এখান থেকে চার্লসের সূত্রে কি সম্পর্ক, তো চার্লসের সূত্রটাকে ব্যাপারটাতে মিলিয়ে দিই, তাহলে দেখবে সহজে বুঝে যাচ্ছ যে বেসিক্যালি হচ্ছেটা কি। তোমরা লাস্ট সূত্রটা ভাবো, কি আছে লাস্ট সূত্রটা, V2 ইকুয়াল টু V1 ইন্টু 1 প্লাস গামা ইন্টু T2 মাইনাস T1। এটা লাস্ট সূত্রটা, যেটা ওখানটায় লিখেছিলাম এই সূত্রটা ওখানটায় লিখলাম। ঠিক আছে, আচ্ছা এটা দরকার নেই, এটা মিটিয়ে দিচ্ছি। চার্লসের সূত্রটা মনে করে দেখো, প্রাথমিক যে উষ্ণতা সেটা ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর অন্তিম উষ্ণতা ছিল টি। তাহলে T1টা 0 ডিগ্রি সেন্টিগ্রেড বসাবো আর T2টাকে T ডিগ্রি সেন্টিগ্রেড বসাবো, আর গামার মান বসাবো 1/273। তাহলে এটা হয়ে গেল ভিটি, এটা হয়ে গেল কত V0, এটা হয়ে গেল 1 প্লাস 1/273 টি মাইনাস 0। তাহলে হয়ে গেল ভিটি সমান সমান V0 ইন্টু 1 প্লাস টি বাই 273। এটাই আমাদের চার্লসের সূত্র। ঠিক আছে, বোঝা গেল? তাহলে বেসিক্যালি কি এই সূত্রগুলো যেগুলো এসছে সেটা চার্লসের সূত্র মতো করেই এসছে। তাহলে তোমরা ওভাবেই ব্যাখ্যা করতে পারো ব্যাপারটাকে। চার্লসের সূত্রে কি বলেছিল, প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে 0 ডিগ্রিতে যে আয়তন থাকে তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে আমরা যে কোনো একটা প্রসারণ গুণাঙ্ক নিয়ে বলি ব্যাপারটাকে, তাহলে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে। ধরো আলফা ইকুয়াল টু কি লেখা যায়, আলফা ইকুয়াল টু লেখা যায় এই ফর্মুলা থেকে, লেখো এটা উপরে থাকলো, এটা দুটো তলায় চলে গেল, L2 মাইনাস L1 L1 ইন্টু T2 মাইনাস T1। আলফা ইকুয়াল টু এটা লেখা যায়।
বিটা ইকুয়াল টু কি লেখা যায়? বিটা ইকুয়াল টু লেখা যায় a2 মাইনাস a1 নিচে a1 ইন্টু t2 মাইনাস t1। গামা ইকুয়াল টু কি লেখা যায়? v2 মাইনাস v1 নিচে v1 ইন্টু t2 মাইনাস t1। এই হলো তিনটা প্রসারণ গুণাঙ্ককে একসঙ্গে লিস্ট করে। তো এদের সংজ্ঞা কি করে বানাবো? দেখো, সংজ্ঞা না মুখস্থ করতে হয় না। প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা মুখস্থ না করে বানাতে শেখো। যদি বানাতে শিখে যাও তাহলে দেখবে খুব সহজে ব্যাপারটা বুঝে যাচ্ছ। কী জিনিস দেখো, সংজ্ঞা কী করে বানাতে হয়। আমি একটা বানিয়ে দিচ্ছি, বাকিগুলো মুখে মুখে বলে দেবো। কি আছে? ধরো আলফার সংজ্ঞা বানাবো বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা বানাবো। তাহলে আলফা ইকুয়াল টু কী লেখা যায়? L2 মাইনাস L1 নিচে L1 ইন্টু T2 মাইনাস T1। ঠিক আছে? সংজ্ঞা বানাতে গেলে কি করতে হবে? নিচে যেটা আছে সেটাকে 1 ধরে নেব। তাহলে L1 ইকুয়াল টু 1, T2 মাইনাস T1 ইকুয়াল টু 1 ডিগ্রি সেন্টিগ্রেড যদি হয়, তাহলে আলফা সমান সমান কী দাঁড়াচ্ছে? L2 মাইনাস L1, মানে দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে সংখ্যাটা কি হবে? একক দৈর্ঘ্যের কোনো দণ্ডের বা কোনো তারের কি লিখব? একক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো তারের, এটা লিখবো এবার, একক উষ্ণতা বৃদ্ধি করলে যে দৈর্ঘ্য বৃদ্ধিটা হবে তাকেই বলা হচ্ছে আলফা। ওই তারের যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটবে তাকে বলে ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। বোঝা গেল? এটা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা। একই রকমভাবে এল এর জায়গাটায় এরিয়া যদি চলে আসে, এ যদি চলে আসে, তাহলে এই সংজ্ঞাটা কি লিখব? একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো তলের একক উষ্ণতা বৃদ্ধি করলে, একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো তলের একক উষ্ণতা বৃদ্ধি করলে ওই তলের যে ক্ষেত্র প্রসারণ ঘটে বা ক্ষেত্রফলের বৃদ্ধি হয় তাকে বলে ওই কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বা বিটা। একই রকমভাবে এটার সংজ্ঞা কি? একক আয়তন বিশিষ্ট কোনো তারের একক উষ্ণতা বৃদ্ধি করলে ওই তারের যে আয়তন প্রসারণ ঘটবে বা আয়তন বৃদ্ধি হবে তাকে বলবো ওই কঠিন পদার্থের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। তাহলে এই সবকটা গুণাঙ্ক দেখো, উপরে দৈর্ঘ্য নিচে দৈর্ঘ্য, তাহলে সংখ্যাগুলো ক্লিয়ার। সংখ্যাগুলো কীভাবে বানানো হয় দেখো, উপরে দৈর্ঘ্য নিচে দৈর্ঘ্য, দৈর্ঘ্য দৈর্ঘ্য কেটে গেল, তাহলে একক কী হবে? নিচে শুধু ডিগ্রি সেন্টিগ্রেড আছে, তাহলে পার ডিগ্রি সেন্টিগ্রেড বা পার কেলভিন। একই রকমভাবে এভাবেও লেখা যায় ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 বা কেলভিন টু দি পাওয়ার -1। এখানে একই রকমভাবে ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 বা কেলভিন টু দি পাওয়ার -1। এটা হলো এদের একক। ঠিক আছে? মাত্রা তোমাদের লাগবে না, তাই মাত্রা নিয়ে কিছু বলছি না। আচ্ছা, এবার বলি বিষয়টা হলোটা কি। একক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো তারের একক উষ্ণতা বৃদ্ধি করলে যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে তাকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। এটা কি এক লাইনে লিখি? তাহলে একক দৈর্ঘ্যের, এটা মিটিয়ে দিই, লাগবে না, এটার উপরে লিখি, জায়গা নাই বলে। জাস্ট যেটা লিখেছি ওটাকে এক লাইনে নিয়ে আসি, দিয়ে ঐকিক নিয়ম ফলো করব। তাহলে একক দৈর্ঘ্যের পদার্থের উষ্ণতা বৃদ্ধি
1 ডিগ্রি সেন্টিগ্রেড হলে দৈর্ঘ্য বৃদ্ধি হবে কত? আলফা। ঠিক আছে, তাহলে L1 দৈর্ঘ্যের কোনো পদার্থের উষ্ণতা বৃদ্ধি 1 ডিগ্রি সেন্টিগ্রেড হলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? আলফা L1। এই বিষয়টাই তোমরা ভাবতে পারো চার্লসের সূত্রে সেই ভাষাটার মতো। ঠিক আছে, যে কোনো গ্যাসীয় পদার্থের 1 ডিগ্রি উষ্ণতা বাড়লে তার আয়তন কতটা বাড়বে? V0/273। ওখানে V0টা এখানে L1 এর সঙ্গে তুলনীয়, আর 1/273টা আলফার সাথে তুলনীয়। তাহলে আলফাটা কি? আলফাটা একটা ভগ্নাংশ। ঠিক আছে, বেসিক্যালি আলফাটা ভগ্নাংশ ছাড়া কিছুই না। তাহলে যদি এইটুকুটা আমরা লিখি, তাহলে আমরা চার্লসের সূত্রের মতো করে ব্যাপারটাকে যদি ভাবি, তাহলে কি লেখা যায়? T1 ডিগ্রি সেন্টিগ্রেডে তার দৈর্ঘ্য আছে L1, তাহলে T1 এর সঙ্গে 1 ডিগ্রি যুক্ত করো, দৈর্ঘ্য কত হবে? L1 প্লাস L1 আলফা, কারণ আলফা L1 করে প্রতি মুহূর্তে পারবে। তাহলে T1 এর সঙ্গে 2 ডিগ্রি সেন্টিগ্রেড যুক্ত করো, কত হবে? L1 প্লাস একটা L1 আলফা তো আগে থেকে যুক্ত হলো, আর একটা L1 আলফা আসলো, তাহলে কত হলো? 2L1 আলফা। T1 প্লাস 3 ডিগ্রি সেন্টিগ্রেড করি ব্যাপারটাকে, তাহলে দৈর্ঘ্য কত হবে? 3L1 আলফা। চলতে থাকো, তাহলে T1 প্লাস ডেল্টা টি যদি হয়, তাহলে কত হবে? L1 প্লাস, দেখো 1-এর জন্য 1, 2-এর জন্য 2, 3-এর জন্য 3, তার ডেল্টা টির জন্য কত হবে? ডেল্টা টি হবে। তাহলে ডেল্টা টি L1 আলফা। তাহলে এই উষ্ণতায় যে দৈর্ঘ্য সেটাই তো L2। তাহলে L2 আমরা লিখতে পারি কি? L1 প্লাস ডেল্টা টি L1 আলফা। তাহলে L2 সমান সমান L1 কমন নাও, কত পড়ে থাকবে? 1 প্লাস আলফা ইন্টু ডেল্টা টি। যেটাই ডেল্টা টি সেটাই কি? উষ্ণতার পরিবর্তন। ডেল্টা টি মানে তাহলে আমরা লিখতে পারি কি? ডেল্টা টি মানে আমরা লিখতে পারি T2 মাইনাস T1। তাহলে এই T2 মাইনাস T1 এখানে বসিয়ে দাও, দেখো তোমরা এই ফর্মুলাটা পেয়ে যাচ্ছ। কোনটা? এটা পেয়ে যাচ্ছ। তাহলে এভাবে আলফা জিনিসটা কি সহজে বোঝা যায়। মানে তুমি যে দৈর্ঘ্যটা নিচ্ছ, ধরে নাও তুমি এই দৈর্ঘ্যটা নিয়ে কাজ করেছো, এই দৈর্ঘ্যটার কত অংশ 1 ডিগ্রি বৃদ্ধিতে বাড়ছে, সেই অংশটা হলো আলফা, আলফা L1। ধরে নাও তুমি 10 সেন্টিমিটার দৈর্ঘ্য নিয়ে কাজ করেছো, এক কথায় 10 সেন্টিমিটার দৈর্ঘ্য নিয়ে কাজ শুরু করলে, 1 ডিগ্রি বৃদ্ধিতে এর দৈর্ঘ্যটা বেড়ে কত হলো? এর দৈর্ঘ্যটা হলো 10.1 সেন্টিমিটার ধরে নিলাম, বা 10.2 সেন্টিমিটার, দৈর্ঘ্যটা বেড়ে হলো 10.2 সেন্টিমিটার। তাহলে এখানে আলফা কোনটুকুটা? আলফাটা হলো মানে দৈর্ঘ্য বৃদ্ধি কোনটুকু? এখানে দেখো দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো? দৈর্ঘ্য বৃদ্ধি হলো 0.2 সেন্টিমিটার। তাহলে 0.2টা 10 সেন্টিমিটারের কত অংশ? সেটা হলো ওই কঠিন পদার্থের আলফার মান। তাহলে এখানে আলফার মান কত? আলফার মান হলো 0.2/10, মানে 0.02। বোঝা গেল কথা? কারণ 0.02-র সঙ্গে যদি 10 গুণ করি, কারণ দৈর্ঘ্য 10 ছিল, তাহলে আলফা L1 এর মান কত আসে? সেই দৈর্ঘ্য বৃদ্ধি কতটা? 0.2 সেটা আছে। ঠিক আছে, মানে যে দৈর্ঘ্যটাকে নিয়ে কাজ করব তারই একটা অংশ বৃদ্ধি পাচ্ছে। তো তার কত অংশ বৃদ্ধি পাচ্ছে? তার আলফা পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তো এই আলফা বিটা গামা এই জিনিসটা বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন হয়। লোহার ক্ষেত্রে যেরকম হবে, তামার ক্ষেত্রে সেরকম হবে না, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও সেরকম হবে না। কারণ কি? কারণ লোহার অণুগুলোর মধ্যে যে আকর্ষণ সেটা অনেক স্ট্রং, তামার তার থেকে দুর্বল, অ্যালুমিনিয়াম আরও দুর্বল। তাহলে পদার্থের বিভিন্ন হিসাবে আলফা বিটা গামার মান আলাদা আলাদা হয়। ঠিক আছে, তাহলে আলফা বিটা গামা কি বোঝায়? কোনো পদার্থের মধ্যে বন্ডের স্ট্রেংথ কতটা, মানে বন্ড কতটা শক্তিশালী, কঠিন পদার্থের কাঠিন্য কত বেশি,
তাকে প্রকাশ করে। আলফা বিটা গামার মান যদি বাড়তে থাকে তাহলে আমরা বলতে পারি সেই কঠিন পদার্থের কাঠিন্যটা বাড়ছে। মানে দুটো কঠিন দেওয়া আছে, একটা কম আলফা, একটা বেশি আলফা। হ্যাঁ অবশ্যই, যার বেশি আলফা তার কাঠিন্য বেশি। ওকে, তো আলফা বিটা গামা সম্পর্কে আর বিশেষ কিছু বলছি না, আর একটা জিনিসই বলবো, এদের মধ্যে সম্পর্ক কি। দেখো, ক্ষেত্রফলের মধ্যে দুটো দৈর্ঘ্য প্রসারণ আছে, তাহলে বিটাকে আমরা বলতে পারি মনে রাখার মতো করে 2 আলফার কম্বিনেশন, দুটো আলফা মিলিয়ে একটা বিটা এসছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, আলফা ইকুয়াল টু লিখতে পারি বিটা বাই 2। আর একই রকমভাবে আয়তন ব্যাপারটার মধ্যে 3 দিকে দৈর্ঘ্য আছে, তাহলে আয়তনটাকে আমরা লিখতে পারি 3 আলফার কম্বিনেশন। তাহলে একইভাবে আলফা ইকুয়াল টু লিখতে পারি গামা বাই 3। তাহলে জুড়ে দিলে সম্পর্কটা দাঁড়াচ্ছে আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। এটা হলো 3 ধরনের দৈর্ঘ্য প্রসারণের মধ্যে, 3 ধরনের প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। তো কঠিনের দৈর্ঘ্য প্রসারণটা আমরা কোথায় বাস্তব জীবনে কাজে লাগাবো? কঠিনের দৈর্ঘ্য প্রসারণ তোমরা বলতে পারো রেল লাইনের দুটো ফিস প্লেটের মধ্যে যে গ্যাপটা থাকে, সেই গ্যাপটা কেন থাকে? যখন রেল চলাচল করে তখন রেল লাইন দুটো বৃদ্ধি পেতে পারে। গ্যাপ যদি না থাকতো দুটো ফিস প্লেটের মধ্যে, তারা কি রেল লাইনটাকে বেঁকিয়ে দিতে পারতো, তখন ট্রেনটা লাইনচ্যুত হয়ে পড়তো। তাই সেটা যেন না হয় সেই জন্য ফিস প্লেটের মধ্যে গ্যাপ রাখা হয়। যখন ট্রেন যাচ্ছে গ্যাপটা ফিল আপ হচ্ছে, তাই ট্রেন লাইনে কোনো ক্ষতি হচ্ছে না। বা কোনো একটা ব্রিজ, সেই ব্রিজের এক প্রান্তে রোলার দেওয়া হয়, লোহার ব্রিজ যদি হয় বা মেটালিক ব্রিজ যদি হয়, কেন? একই রকম দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে। দৈর্ঘ্য প্রসারণের ফলে কি হবে, যদি ওটা শক্তপোক্তভাবে দুদিকে পিলারে আটকানো থাকতো, পিলার ফাটিয়ে দিত। তাহলে ব্রিজকে রক্ষা করার জন্য একদিকটা রোলারের উপর দেওয়া থাকে, প্রসারিত হবে, রোলারের মধ্যে দিয়ে এগিয়ে গেল, আবার সংকুচিত হলো, আবার একই জায়গায় ফিরে আসলো। তারপর গরু গাড়ির চাকায় লোহার বের পড়ানো, গরু গাড়ির চাকার সঙ্গে লোহার বেরটাকে একই শেপের করা হবে, একই পরিযুক্ত করা হয়। এরপর যখন গরম করা হচ্ছে, বেড লোহার বেডটা প্রসারিত হয়ে গেল, সেটাকে গরু গাড়ির চাকার মধ্যে বসিয়ে দিলে, সংকোচন করে দিলে, সেটা আবার চাকার মধ্যে সেটা বসে গেল, হলো। তারপরে তোমরা অ্যাপ্লিকেশান আর কি বলতে পারো, কোনো শিশির মুখে কোনো ঢাকনি শক্ত করে আটকে গেছে, তাহলে সেই ঢাকনিটাকে যদি গরম করা হয়, সাধারণত শিশির সঙ্গে ঢাকনিগুলো মেটালিক হয়, ঢাকনিকে খুব শক্ত করে মানে খুব যদি গরম করা হয়, তাহলে কি জায়গাটা প্রসারিত হবে, ফলে ঢাকনিটা হালকা হয়ে যাবে, সহজে খুলে নেওয়া যাবে। তো এভাবে বাড়িতে যে কোনো ওষুধের শিশি আমরা খুলে থাকি নর্মালি, খুব যদি শক্ত করে আটকে যায় তো এরকম অনেক এক্সাম্পল তোমরা দেখতে পাবে। যেমন ছাদ বানানোর জন্য আমরা যে রড ব্যবহার করি, সেই রড আর কংক্রিটের প্রসারণ গুণাঙ্ক সমান হয়, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। সেটা যদি না হতো, ছাদ ফাটিয়ে দিত। তো যে ক্ষেত্রে আমরা খারাপ রড ব্যবহার করব বা কংক্রিটের মিক্সচারটা খারাপ ব্যবহার করব, সেক্ষেত্রে আমাদের ছাদ ফেটে যেতে পারে। তারপরে কাঁচের গ্লাসের মধ্যে হঠাৎ করে গরম জল জ্বালে গ্লাস ফেটে যায় কেন? কারণ ভেতর দিকে প্রসারণটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু বাইরে তাপ পৌঁছাতে পারে না, তাই বাইরে প্রসারণ হয় না। তার ফলে কী হচ্ছে, অসম প্রসারণের জন্য কাঁচ ফেটে যাচ্ছে। এরকম অনেক এক্সাম্পল আছে দৈর্ঘ্য প্রসারণের উপর ভিত্তি করে। যেমন আরেকটা এক্সাম্পল বলতে পারি যেটা তোমাদের কাজে লাগবে, সেটা হলো তোমাদের বাড়িতে আয়রন বা বৈদ্যুতিক ইস্ত্রি, যেটা আয়রন বললাম, বা রেফ্রিজারেটর, বা কারো বাড়িতে যদি গিজার থাকে, বা কারো বাড়িতে যদি এসি থাকে, তাহলে সেক্ষেত্রে দেখবে একটা নির্দিষ্ট উষ্ণতায় গিয়ে ওখানটায় কানেকশানটা বন্ধ হয়ে যাচ্ছে। কি করে হচ্ছে? তো এখানেও কিন্তু দৈর্ঘ্য প্রসারণকে কাজে লাগানো হচ্ছে। ওখানে ব্যবহার করে দ্বিধাতব পাত, মানে দুটো পাতের কম্বিনেশন, অ্যাকচুয়ালি দ্বিধাতব পাত, যেটা মানে একদিকে লোহা থেকে একদিকে তামা থেকে। তাহলে লোহা তামা তো একই প্রসারণ হবে না। ধরো এটা লোহার পাত, এটা তামার পাত, এদিকে লোহা নিলাম, এদিকে তামা নিলাম, তাহলে লোহার প্রসারণ কম, তামার প্রসারণ বেশি। গরম করলে কি হবে, লোহা এবং তামার পাত্রে এরকম বেঁকে যাবে। এবার ধরো এই জায়গাটায় কানেকশন করা ছিল, বেঁকে যাওয়ার জন্য কি হবে, কানেকশানটা মুক্ত হয়ে যাবে। আবার যখন ঠান্ডা হচ্ছে আবার কানেকশান হয়ে গেল। তো এইভাবে আমাদের যে কোনো আয়রন কাজ করছে, বা এসি কাজ করছে, বা গিজার কাজ করছে, ঠিক আছে। তো যাই হোক, দৈর্ঘ্য প্রসারণ সম্পর্কে যা যা বলার ছিল বললাম, তোমাদের এইটুকুটাই কাজে লাগবে, এর বাইরে কিছু কাজে লাগবে না। মেন বক্তব্য হলো আলফা বিটা গামা কি সেটাকে বোঝা, এবং প্রসারণ কেন হয় সেটাকে বোঝা। প্রসারণ কেন হচ্ছে? প্রসারণ হচ্ছে তাদের মধ্যবর্তী যে বন্ধন, সেই বন্ধনগুলো দুর্বল হচ্ছে, তার ফলে কঠিন পদার্থ প্রসারিত হচ্ছে। বোঝা গেল? নেক্সট ভিডিওতে আমরা তরলের প্রসারণ নিয়ে আলোচনা করবো।